সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সম্মানিত ভর্তি যোদ্ধাগণ, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমাদের 3 নাম্বার দিন, অর্থাৎ ডে 3। গত 2 ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমরা আরেকটু এগিয়ে যাব আমাদের প্রিপারেশনে। গত 2 ক্লাসে আমরা প্রবাদ পড়েছিলাম, কোটেশন পড়েছিলাম এবং গ্রামারের বেশ কয়েকটি রুলস পড়েছিলাম। গত ক্লাসের প্রবাদের ধারাবাহিকতায় আমরা গত ক্লাসের শেষে একটা কোটেশন পড়েছিলাম, যাদের মনে আছে সেটা ছিল রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনার নামক একটি কবিতার লাইন ছিল। আশা করি মুখস্থ করে ফেলেছেন, কারণ একদিনেরটা যদি আমরা রেখে দিই তখন দেখা যাবে আস্তে আস্তে আমাদের উপর চাপ বাড়বে, তখন আর আমরা শেষ করতে পারবো না। তো আজকে ওই কবিতারই আরেকটা বিখ্যাত লাইন পড়বো। আশা করা যায় বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এই দুটি লাইন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত অধিক। আমরা একটু লাইনটা দেখি। ওয়াটার, এই শব্দ দিয়ে লাইনটি শুরু। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার। আপনারা সাথে সাথে কাগজে লিখে ফেলতে পারলে ভালো। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার এর মানে হচ্ছে সব জায়গায় পানি আর পানি। and all the board did shrink, SHRINK, অর্থাৎ ওয়াটার ওয়াটার এভরিহোয়ার and all the board did shrink। আমরা বাংলাও বলবো, আগে একটু ইংরেজিটা লিখি। তারপরের লাইনটা আবার প্রথম লাইনেরই পুনরাবৃত্তি, অর্থাৎ ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, অর্থাৎ প্রথম লাইন এবং তৃতীয় লাইন একই। মাঝখানের লাইনটা হচ্ছে and all the board did shrink। চতুর্থ লাইনটা হচ্ছে nor any drop to drink। আমরা একটু প্রেক্ষাপটটা বলে নিই, তাহলে কোটেশনটা মুখস্থ করতে আপনাদের সুবিধা হবে এবং মনে রাখতে সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে, গত ক্লাসে আমরা একটু সিচুয়েশনটা বলেছিলাম, আর একটু সিচুয়েশনটা ব্যাখ্যা দিই। একজন নাবিক সমুদ্রের মধ্যে জাহাজে আছেন, সেজন্য আমরা বলেছিলাম যে অন ইউজ করা হয়েছিল প্রিপোজিশন হিসেবে। তো জাহাজে থাকা অবস্থায় তার সকল সঙ্গী সাথী মারা গিয়েছিল এবং তার জাহাজের সকল খাবার শেষ হয়ে গিয়েছিল। তখন তার যে পানি পান করবে সেই এক ফোঁটা পানিও তার ছিল না। তখন তার মনে হলো যে চারদিকে সমুদ্রে পানি, কিন্তু কোনো পানি পানযোগ্য নয়, অর্থাৎ সমুদ্রের পানি আমরা জানি লোনা পানি, এটা পান করার অযোগ্য। সেজন্য তার এই কবিতার লাইনগুলি মনে হলো যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, চারদিকে শুধু পানি আর পানি সব জায়গায়। এন্ড এবং অল দি বোর্ড ডিড শ্রিঙ্ক, এই লাইনটা একটু ব্যাখ্যার যোগ্য, একটু খেয়াল করেন। বোর্ড দ্বারা দুইটি শব্দ বোঝায়, একটা হচ্ছে কাঠের খণ্ড। আমরা যেরকম বলি যে আরএফএল এর বোর্ড, অর্থাৎ কাঠের টুকরার মতো যে আরএফএল এর ব্যাপারটা থাকে, অথবা কাঠের যে কোনো পাটাতন হতে পারে। আরেকটা হতে পারে জাহাজের পাটাতন, মানে জাহাজের উপরের অংশ। পাটাতন অর্থাৎ জাহাজের যে ফ্লোরটা থাকে সেটা সাধারণত আগের যুগে কাঠের তৈরি করা হয়েছিল, কাঠের থাকতো। অর্থাৎ সকল বোর্ডগুলি, জাহাজ দুইটাই বুঝতে পারেন, ওই যে কাঠের যে কাঠ দিয়ে যেহেতু বানানো কাঠের খণ্ড অথবা জাহাজের পাটাতন, সকল পাটাতনের অংশটা জাহাজের যে অংশে সে আছে সেটা ডিড শ্রিঙ্ক। ডিড মানে অতীতকালের সময় বোঝাচ্ছে, শ্রিঙ্ক মানে সংকুচিত হওয়া। সংকুচিত হওয়া বলতে বোঝাচ্ছে এখানে যে কোনো কাঠের খণ্ড যদি পানিতে রাখি এটা একটু প্রসারিত হয়, আর যদি পানির অভাব হয়, অর্থাৎ পানি না থাকে, রোদে শুকিয়ে যায়, তখন এটা
একটু সংকুচিত হয়, এটা আমরা জানি, সংকোচন প্রসারণ ঘটে পানি এবং তাপমাত্রার পার্থক্যের কারণে। তো এই উক্তি দ্বারা বোঝানো হচ্ছে যে এই যে জাহাজের কাঠের টুকরাগুলি সবগুলি সংকুচিত হয়ে যাচ্ছে পানির অভাবে, কিন্তু নিচে প্রচুর পানি, সাগরে পানি আছে, জাহাজে কোনো পানি নেই। পরের লাইন একই, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, সব জায়গায় পানি আর পানি, এখানে একটা কমা হবে। নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, নর মানে না, এনি মানে কোনো, ড্রপ মানে ফোঁটা, অর্থাৎ এক ফোঁটাও নয়, টু ড্রিঙ্ক মানে পান করা, এটা তো আমরা জানি, ড্রিঙ্ক মানে পান করা। এই লাইনটা থেকে অসংখ্যবার প্রশ্ন এসেছে এবং ভবিষ্যতেও আসবে আশা করা যায়, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, আগের দিনের লাইন এবং এই লাইন দুইটা থেকে অসংখ্য প্রশ্ন আসছে। আরেকটা কোটেশন আমরা নেক্সট দিতে পড়বো এই কবিতা। এখন আমরা কবিতার নামটা আরেকবার একটু রিভাইজ দেব। কবিতার নামটা আমরা বলেছিলাম, যাদের মনে নাই, রাইম অফ দি অ্যানসিয়েন্ট ম্যারিনার। লাইনটাও খুবই বড় এবং বিখ্যাত। এখন কথা হচ্ছে আমরা কবিতার নাম জানলাম, কবির নামটাও আমাদের জানতে হবে। এখান থেকেও প্রশ্ন আসে যে লাইনটা কার লেখা। কবির নামটা একটু কঠিন, এই জন্য আমরা গত ক্লাসে বলিনি একদিনে। স্যামুয়েল টেইলর কলরিজ। যাদের উচ্চারণের সমস্যা আমরা লিখে দিচ্ছি, স্যামুয়েল টেইলর কলরিজ। একটু উচ্চারণ এদিক সেদিক হলে সমস্যা নাই, মোটামুটি দুর্দর্শ জফলা দিয়েও লেখা যায়। স্যামুয়েল টেইলর কলরিজ, এটা হচ্ছে কবির নাম, আর কবিতার নাম হচ্ছে রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনার। লাইনটা আমার সাথে সাথে আরেকবার আপনারা মনে মনে বলতে পারেন বা খাতায় নোট করতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ লাইন, প্রায়শই পরীক্ষায় থাকে। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার and all the board did sink, water water everywhere, nor any drop to drink। এটা হচ্ছে রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনারের, আর লেখক হচ্ছে স্যামুয়েল টেইলর কলরিজ। আর ড্রিঙ্ক যেহেতু একটা ভার্ব, এটার আমরা 2 নম্বর ফর্ম জানবো। 3 নম্বর ফর্ম হচ্ছে এটা, ড্রিঙ্ক 1 নম্বর, ড্রাঙ্ক ড্রাঙ্ক, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, এটা এ, এটা ইউ। যেহেতু শিখবো অল্প, ভালো করে শিখবো। এখন আমরা যে ব্যবহারটা জানবো, একটা গ্রামারের রুলস শিখতে চাচ্ছি। যেহেতু কবিতা একটু বড় হয়ে গেছে, কবির নামও কঠিন, কবিতার নামও কঠিন। সেটা হচ্ছে আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম, দুইটি সাবজেক্ট যদি এক দ্বারা যুক্ত হয় তখন ভার্ব সাধারণত প্লুরাল হিসেবে বিবেচিত হয়, এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। এখন আমরা দেখবো যদি 3টি বিষয় থাকে, অর্থাৎ 3টি নাউন বা প্রোনাউন যদি একসাথে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যেমন আমি তুমি সে, তখন আমরা এটাতে কি করব, ব্যবহারটা একটু দেখবো। আমি তুমি সে, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সবগুলি যদি যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমরা এটা সাজাবো কিভাবে আর ভার্ব কি হবে। এই ক্ষেত্রে আমরা একটা কথা বলে নিই, সেটা হচ্ছে একটা মানবিকতা রুল, মানুষের স্বাভাবিক যেটা রুল বা মহৎ নিয়ম, সেটা হচ্ছে যদি আমরা কোনো ভুল কাজ করি, অপরাধ করি বা ত্রুটি হয়ে যায় আমাদের, অপরাধ স্বীকার করার ক্ষেত্রে সবচেয়ে মানবিক যে নিয়ম, সেটা হচ্ছে আগে নিজের অপরাধটা আমরা স্বীকার করি। মহত্বের লক্ষণ এটা, নিজেরটা আগে স্বীকার করা ভুলের ক্ষেত্রে, তারপর আমার সামনে যে আছে সেকেন্ড পারসন, তারটা স্বীকার করা ভালো, আর সব শেষে হচ্ছে থার্ড পারসনেরটা স্বীকার করা ভালো। অর্থাৎ আমরা লাইনটা এইভাবে লিখবো, একটু খেয়াল করি ভালো করে। আই, প্রথম আমি, তারপর হচ্ছে সেকেন্ড পারসন ইউ, এন্ড হি, এইভাবে পারসনটা সাজাবো। অপরাধ স্বীকার করার ক্ষেত্রে আমরা উল্টাভাবে শিখতেছি বিষয়টা। আর গিলটি, গিলটি মানে অপরাধী বা সংকোচ হওয়া, কোনো একটা কাজ করলে অপরাধী বা পাপবোধ সম্পন্ন এরকম হতে পারে, যাই আমরা বলি না কেন। এখানে 2টা বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে এইটার সিকোয়েন্স, এই যে প্রথমে অপরাধ স্বীকার করার ক্ষেত্রে বললাম যে আমরা সবাই অপরাধী, আমি আগে স্বীকার করলাম, তারপর তুমি, তারপর
সে। এটা একটা বিষয় লক্ষণীয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা সাধারণত জানি হি এর পরে এম ইজ আর থেকে ইজ হয়, এটা আমরা পড়ে আসছি। কিন্তু এই যে তিনটা অংশ হওয়ার কারণে এটা প্লুরাল হিসেবে বিবেচিত হবে এবং এটাতে সবসময় আর ইউজ হবে। এটাও আমাদের এক্সামে আসে। এটা শূন্যস্থান হিসেবে থাকবে, অপশনে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের আনসার করতে হবে আর। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন কথা হচ্ছে, এটা তো অপরাধ স্বীকার করলাম, অপরাধ না করে নর্মাল কাজ যখন আমরা বলবো, স্বাভাবিক কোনো কাজ, সেই ক্ষেত্রে আমরা কি করব? যেমন আমরা বলতে পারি যে আমি, তুমি, সে, আমরা সবাই স্টুডেন্ট, অর্থাৎ পৃথিবীতে আমরা সবাই ছাত্র, সবাই সবসময় কিছু না কিছু শিখি। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা হচ্ছে, ভালো কাজের ক্ষেত্রে নিজের কথাটা একটু পরে বলা। You, he and I are all স্টুডেন্টস। স্টুডেন্টস হলো কেন, যে এখানে তিনজনকে বোঝাচ্ছে। এখানেও দেখেন লক্ষণীয়, আয়ের পরে সাধারণত আমরা এম দেই, কিন্তু এই তিনটি ব্যাপার থাকার কারণে এখানে আমরা কি ইউজ করলাম? আর ইউজ করলাম। অর্থাৎ তিনটি সাবজেক্ট বা একাধিক সাবজেক্ট যখন আসবে, নাউন প্রোনাউন থাকতে পারে, যাই থাকুক, সব ক্ষেত্রে আমরা প্লুরাল হিসেবে আর ইউজ করব। আবার একটু ব্যাখ্যা দিচ্ছি, যদি একাধিক সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমাদের সিকোয়েন্সটা হবে অপরাধ স্বীকারের ক্ষেত্রে নিজেরটা আগে, পরে আমার সামনে যে ইউ, তারপর হচ্ছে তৃতীয় জন। আর যখন নর্মাল ব্যাপার হবে তখন নিজেরটা আমরা পরে নিয়ে যাব, জাস্ট বাকি সব ঠিক থাকবে। ইউ হি ঠিক আছে, জাস্ট আইটাকে আমরা ট্রান্সফার করে শেষে নিলাম। এটাকে অনেকে এটা হিসেবে মনে রাখে 2, 3, 1, এটাকে বলে 231 রুল। অর্থাৎ এই সিকোয়েন্স অনুযায়ী আমরা নর্মাল বাক্য বসাই। 2 তে হচ্ছে সেকেন্ড পারসন, 3 তে থার্ড পারসন, 1 হচ্ছে ফার্স্ট পারসন। এখন কথা হচ্ছে, সবসময় তো তিনটা সাবজেক্ট নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব? এটারও একটা ব্যাখ্যা দিয়ে দিই। মনে করি প্রথম সাবজেক্টে আই ছিল না, ইউ অ্যান্ড হি কথাটা যদি শুধু দুইজনের মধ্যে বলা হতো, তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী আই যেহেতু নাই, প্রথম জায়গা নাই, ইউ থেকে শুরু হবে, হিতে শেষ হবে। অথবা আমরা মনে করি নর্মাল বাক্যের ক্ষেত্রে হি নাই, হি বাদে ইউ অ্যান্ড আই এর কথাটা হবে, সেই ক্ষেত্রে যে সিকোয়েন্স, মাঝখান থেকে হি চলে গেলে যা যা থাকে, ইউ থাকতেছে অ্যান্ড আই থাকতেছে, বাকি বাক্য সব ঠিক থাকবে। আশা করি এইখান থেকে যদি কোনো প্রশ্ন আসে আমাদের আর ভুল হওয়ার কথা না। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা শুধুমাত্র আমাদের অ্যাডমিশনের জন্য যে তা নয়, জব প্রিপারেশনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে এই প্রশ্নটা আসে। আর সবচেয়ে বেশি আসে আমাদের ভাইবার ক্ষেত্রে। তখন ইমিডিয়েটলি জিজ্ঞেস করা হয়, স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় যে আগে আই বলবো না আগে ইউ বলবো। তো আজকে থেকে আশা করি আমাদের আর ভুল হবে না। তো আজকের ক্লাসে যতটুকু পড়লাম আমরা একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করি। কবিতার লাইনটা থেকে শুরু করি। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার and all the board did shrink. Water water everywhere, nor any drop to drink. কবিতার নাম হচ্ছে রাইম অফ দি অ্যানসিয়েন্ট মেরিনার, আর কবির নাম হচ্ছে স্যামুয়েল টেইলর কলরিজ। আমরা বানান সহ মুখস্থ করব, কারণ এগুলি অনেক সময় লিখিত পরীক্ষা ও জবের ক্ষেত্রে আসে। অ্যাডমিশনে যদিও এতটা আসে না, কিন্তু মুখস্থ থাকা ভালো উচ্চারণ মনে রাখার জন্য। তারপর আমরা শিখলাম আমি, তুমি, সে থাকলে আমরা কিভাবে লিখবো। অপরাধ স্বীকারের ক্ষেত্রে নিজেরটা আগে, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। আর যখন নর্মাল বাক্য হবে নিজের অর্থাৎ ফার্স্ট পারসনটাকে শেষে নিয়ে যাব। অন্যভাবে মনে রাখতে পারি 231 থেকে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কাজ হচ্ছে এই 3 পারসন মিলে অন্য কোনো বাক্য তৈরি করে আমাদের কমেন্টে জানাবেন এবং এই কবিতার লাইন সহ নোট করে ফেলবেন। নোটটার ছবি চাচ্ছি আমরা, তাহলে বোঝা যায় যে আপনি কাজটা শেষ করে ফেলছেন। আর একদিনের জন্য পড়া রেখে দিবেন না, 10 মিনিট পড়া হয় এই জন্য যাতে আমাদের মনোযোগটা থাকে। আমরা যদি 1-1.5 ঘন্টা ক্লাস নেই তখন দেখা যাবে মনোযোগ থাকতেছে না, পড়া হচ্ছে অনেক কিন্তু মনোযোগ চলে যাচ্ছে। তো অল্প অল্প পড়বো, ডেলি পড়বো, আমরা সিলেবাসটা শেষ করবো। তো খুদা হাফেজ।